প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আলম, প্রভাষক রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে আমরা শিল্প রসায়ন নিয়ে আলোচনা করব। শিল্প রসায়নের সিমেন্ট শিল্প নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথমেই জেনে নিব সিমেন্ট কি। সিমেন্ট বলতে আমরা যা বুঝি তা হলো সিলিকা, অ্যালুমিনা ও আয়রন অক্সাইডের একটি মিশ্রণ, যা উচ্চ তাপে উত্তপ্ত করলে কিছু পাউডারের ন্যায় পদার্থ পাওয়া যায়। এই পাউডারের ন্যায় পদার্থটিকে পানির সাথে সংযুক্ত করলে এটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পাথরের ন্যায় শক্ত কঠিন পদার্থে পরিণত হয়। এই শক্ত কঠিন পদার্থটিকেই আমরা সিমেন্ট বলে থাকি। বর্তমানে অনেক প্রকারের সিমেন্ট উৎপাদিত হয়, তার মধ্যে পোর্টল্যান্ড সিমেন্ট, পজওয়ালানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট এবং ক্ষয়কারক রোধী সিমেন্ট রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব যে পোর্টল্যান্ড সিমেন্ট কি। পোর্টল্যান্ড সিমেন্ট সবচেয়ে ব্যবহৃত সিমেন্ট। এটি তৈরি করতে আমাদের যে উপাদানগুলো প্রয়োজন, আমরা সেই উপাদানগুলো একবার দেখে নেই। যে পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে যে কাঁচামালগুলো প্রয়োজন তা হলো, পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে দু ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। প্রথমত ক্যালকেরিয়াস দ্রব্য। এই ক্যালকেরিয়াস দ্রব্যতে যা থাকে তা হলো ক্যালসিয়ামযুক্ত যৌগ, যেমন চুন বা লাইম। এছাড়াও রয়েছে চুনাপাথর, মার্বেল এ জাতীয় পদার্থ। পোর্টল্যান্ড সিমেন্ট প্রস্তুতিতে অন্য আরেকটি উপাদান হলো আর্জেলিসিয়াস দ্রব্য, যেটি সিলিকা প্রধান যৌগ দিয়েই তৈরি করা হয়। সিলিকা প্রধান যৌগ যেমন সিলিকা, অ্যালুমিনা, চায়না ক্লে এবং আয়রন অক্সাইড। তাহলে আমরা এখন জেনে নিলাম পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে আমরা কি কাঁচামাল ব্যবহার করে থাকি। এক হলো ক্যালকেরিয়াস, আর এক হলো আর্জেলিসিয়াস। ক্যালকেরিয়াস হচ্ছে ক্যালসিয়ামযুক্ত দ্রবণ বা ক্যালসিয়ামযুক্ত যৌগ, আর আর্জেলিসিয়াস মানে হচ্ছে সিলিকা প্রধান যৌগ। এছাড়াও রয়েছে অ্যালুমিনা বা চায়না ক্লে অথবা আয়রন অক্সাইড। এই দুইটি দ্রব্য ছাড়া আমরা ক্লিংকারের সাথে সামান্য পরিমাণে জিপসাম ব্যবহার করেও পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করতে পারি। এখন আমরা জেনে নেই পোর্টল্যান্ড সিমেন্টের সংযুতির বৈশিষ্ট্য, অর্থাৎ পোর্টল্যান্ড সিমেন্টে কি বৈশিষ্ট্য বিরাজ করে। 1. আয়রন মুক্ত সিমেন্ট সাদা হয়, কিন্তু উপাদান মিশ্রণে তাপ জারণ দেরি হয়। 2. চুন কম থাকলে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধে, কিন্তু শক্ত কম থাকে। আবার চুনের শতকরা পরিমাণের বেশি হলে সিমেন্টে ফাটল সৃষ্টি হয়। শতকরা পরিমাণ কতটুকু? তা হলো 1.6 থেকে 2.1 এর বেশি হলে। অর্থাৎ কোনো একটি দ্রবণে সিমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে আমরা যদি চুনের শতকরা পরিমাণ 1.9 থেকে 2.1 এর বেশি হয়, সেক্ষেত্রে সিমেন্টে ফাটল সৃষ্টি হতে পারে। 3. সিলিকার অনুপাত কম হলে সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধে। অর্থাৎ সিলিকার অনুপাত যদি আমরা অপেক্ষাকৃত কম নেই, সেক্ষেত্রে সিমেন্ট জমাট বাঁধতে সময় নেয় অনেক। তবে অ্যালুমিনার শতকরা পরিমাণ বেশি হলে সিমেন্ট খুব তাড়াতাড়ি জমাট বাঁধে। এইবার আমরা জেনে নেব পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি। পোর্টল্যান্ড সিমেন্টের সংযুতির মধ্যে রয়েছে
প্রথমত চুনের শতকরা পরিমাণ 60 থেকে 70%। এরপর সিলিকার শতকরা পরিমাণ 20 থেকে 24%। এরপর অ্যালুমিনার শতকরা পরিমাণ 3 থেকে 8%। এরপর ম্যাগনেসিয়ামের শতকরা পরিমাণ 1 থেকে 4%। এরপর রয়েছে ফেরিক অক্সাইড, যার শতকরা পরিমাণ 2 থেকে 3%। এরপর রয়েছে সালফার ট্রাইঅক্সাইড, যার শতকরা পরিমাণ 1 থেকে 2%। পোর্টল্যান্ড সিমেন্টের সংযুতির মধ্যে যে উপাদানগুলো রয়েছে তা আমি আবারও বলছি: চুন, সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম, ফেরিক অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। প্রত্যেকটির শতকরা পরিমাণ এখানে দেওয়া আছে। ভালো সিমেন্ট বা উন্নত সিমেন্ট তৈরি করতে আমাদের এই উপাদানগুলো প্রয়োজন। এবার আমরা জেনে নেব সিমেন্ট প্রস্তুতির মূলনীতি। সিমেন্ট প্রস্তুতি মূলত 3টি ধাপে ঘটে। প্রথম ধাপ হলো কাঁচামাল প্রস্তুতি। তবে কাঁচামাল প্রস্তুতি আবার 2টি পদ্ধতি অনুসরণ করে হয়: 1 সিক্ত পদ্ধতি, 2 শুষ্ক পদ্ধতি। সিক্ত পদ্ধতিতে রয়েছে ক্যালসিয়াম সমৃদ্ধ কাঁচামালকে প্রথমে আমরা একটি মর্টারে নিব, যার বাংলা হলো আবর্তক বা চূর্ণক। এই আবর্তক চূর্ণক বা মর্টারে নিয়ে তা মিহিভাবে আমরা চূর্ণে পরিণত করব। অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ কাঁচামালকে মর্টারে নিয়ে পাউডার তৈরি করব। সেই মিহি চূর্ণ বা পাউডারকে ওয়াশ মিল যন্ত্রে পানি দ্বারা ধৌত করে নেব। পানি দ্বারা ভালো করে ধৌত করা হলে সিক্ত উপাদানের সাথে নির্দিষ্ট অনুপাতে অন্যান্য কাঁচামাল যোগ করব। অন্যান্য কাঁচামাল যোগ করার পরে একটি স্লারি তৈরি হবে, স্লারি অথবা একটি মিশ্রণটি অবশ্যই সিক্ত, যা অনেকটা মন্ডের মতো থাকবে এবং একটি নির্দিষ্ট একটি ট্যাঙ্কে জমা রাখা হয়। কাঁচামাল প্রস্তুতি আমরা শুষ্ক পদ্ধতি অবলম্বন করতে পারি। শুষ্ক পদ্ধতিতে রয়েছে পোর্টল্যান্ড সিমেন্ট প্রস্তুতিতে আমরা যে 2 ধরনের কাঁচামাল ব্যবহার করি তা হলো ক্যালকেরিয়াস ও আর্জেলেসিয়াস। এই জাতীয় পদার্থ আমরা সংগ্রহ করে পৃথকভাবে মর্টারে নিয়ে চূর্ণীভূত করব। অর্থাৎ যে উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকব তা আলাদাভাবে ক্যালকেরিয়াস আলাদাভাবে পাউডার তৈরি করব, একইভাবে আর্জেলেসিয়াসের আলাদাভাবে মিহি চূর্ণ বা পাউডার তৈরি করব। ভিন্ন ভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন উপাদানগুলোকে পাউডার তৈরি করে আমরা একটি মিশ্রণকারী যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট অনুপাতে এগুলোকে মিশাবো। নির্দিষ্ট অনুপাতে মেশানোর ফলে র মিল নামক এক ধরনের সমসত্ব মিশ্রণ তৈরি করা হয়, যা একটি নির্দিষ্ট ট্যাঙ্কে জমা রাখা হয়। কাঁচামাল প্রস্তুত করা হয়ে গেলে দ্বিতীয় ধাপে আমরা তা বশীকরণ করব। সিক্ত বা শুষ্ক যে কোনো একটি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি অথবা 2টি পদ্ধতিই অবলম্বন করতে পারি। এই পদ্ধতিতে প্রাপ্ত যে কাঁচামাল তার মিশ্রণকে আমরা একটি নির্দিষ্ট ট্যাঙ্কে জমা রেখেছিলাম, তা একটি স্টিল নির্মিত ঘূর্ণায়মান চুল্লির উপরিভাগে প্রবেশ করা হবে। চিত্রে দেখা যাচ্ছে একটি চুল্লি আমরা ব্যবহার করছি যা স্টিল নির্মিত এবং এই চুল্লির দৈর্ঘ্য হচ্ছে 60 থেকে 90 মিটার এবং
প্রস্থ 6 মিটার। স্টিল নির্মিত এই চুল্লির উপরিভাগে আমরা কাঁচামালের মিশ্রণটিকে প্রবেশ করাবো। চুল্লির নিম্নভাগ দিয়ে প্রবিষ্ট জ্বালানি কাঁচামাল মিশ্রণকে বশীভূত করে এক ধরনের ক্লিংকার তৈরি করে। ঘূর্ণায়মান চুল্লির উপরের অংশে তাপমাত্রা থাকে -850 ডিগ্রি সেন্টিগ্রেড, মধ্যাংশে থাকবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং একদম নিচের দিকে থাকবে, নিম্নাংশে থাকবে 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। চিত্রে দেখা যাচ্ছে চুল্লিটা একটু হেলানোভাবে থাকবে। উপরের দিকে যখন আমরা কাঁচামাল প্রবেশ করাবো তা ধীরে ধীরে নিম্নভাগের দিকে চলে যায় এবং ছবিটি আমরা ভালোভাবে দেখলেই দেখা যাবে যে ক্যালকেরিয়াস ও আর্জেলিসিয়াস বিক্রিয়ককে আমরা প্রবেশ করাচ্ছি। তা প্রথমে ড্রাইং হচ্ছে, অর্থাৎ ভেজা ভাবটা শুষ্কভাবে পরিণত হচ্ছে। এরপর ক্যালসাইনিং হচ্ছে। ক্যালসাইনিংয়ের পরে ধীরে ধীরে যখন তাপমাত্রা বাড়তে থাকে আমরা একদম নিম্ন অংশে দেখা যাচ্ছে ক্লিংকারিং হচ্ছে। ক্লিংকারিং হয়ে তা উৎপাত নিচের দিকে, নিচে একটি আমাদের ট্যাঙ্ক রাখা হয়েছে বা চেম্বার। এই চেম্বারে ক্লিংকারিং করার পরে যে উৎপাত পাওয়া যাচ্ছে তা জমা হচ্ছে এবং চুল্লিতে অতিরিক্ত তাপের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস অন্যদিকে নির্গত হচ্ছে। আমরা আরেকটু ভালো করে দেখি যে চুল্লির নিম্নাংশে একটি বিশাল চেম্বার, তার উপরের অংশ জ্বালানি বিস্ফোরক চেম্বার, অর্থাৎ এখানে জ্বালানি বিস্ফোরক পদার্থ রেখে আমরা জ্বালানিগুলো এখান থেকে ব্যবহার করছি এবং উৎপাত নিচের একটি চেম্বারে জমা হচ্ছে। এই যে ক্লিংকার আমরা পেলাম, এই ক্লিংকারগুলো পাথরের ন্যায় ধূসর বর্ণের হয় এবং অনেকটা পাউডারের মতো। চুল্লিতে যে বিক্রিয়াগুলো সংগঠিত হয়েছে তা এখানে দেওয়া আছে। বিক্রিয়াগুলো আমরা এক নজরে দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকা দুটির সংমিশ্রণের ফলে ক্যালসিয়াম অক্সাইড সিলিকেট উৎপন্ন হলো। একইভাবে পরবর্তীতে 2 অণু ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা যুক্ত হয়ে আমরা 3 অণু ক্যালসিয়াম অক্সাইড সিলিকেট পেলাম। প্রথমে 2 অণু ক্যালসিয়াম অক্সাইড, পরবর্তীতে 3 অণু ক্যালসিয়াম অক্সাইড। 2 অণু ক্যালসিয়াম অক্সাইড সিলিকেট এবং 3 অণু ক্যালসিয়াম অক্সাইড সিলিকেট আমরা উৎপন্ন করলাম। পরবর্তীতে দেখা যাচ্ছে 2 অণু ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনা একত্রিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও অ্যালুমিনেট উৎপন্ন করে। একইভাবে 3 অণু ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনা যুক্ত হয়ে 3 অণু ক্যালসিয়াম অক্সাইড ও অ্যালুমিনেট উৎপন্ন করে। প্রত্যেকটি কাঁচামালের যদি আমরা একত্রিত করি ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনেট, ফেরিক অক্সাইড, তখন একত্রিত 4 অণুর একটি ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনা, ফেরিক অক্সাইড পাওয়া যায়। দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে আমরা তৃতীয় ধাপে প্রবেশ করি। তৃতীয় ধাপে দেখা যাচ্ছে যে এই ধাপটির নামকরণ করা হয়েছে চূর্ণীকরণ। আমরা দ্বিতীয় ধাপে চুল্লিতে যে উৎপাদটি পাব, এই উৎপাদ বা ক্লিংকারগুলোকে একটি শীতক যন্ত্রে প্রবেশ করাবো। শীতক যন্ত্রে প্রবেশ করার ফলে দ্রবণটি শীতল হবে এবং শীতল করার পরে আমরা এটি বল মিলে নিয়ে বিচূর্ণ করব। প্রাপ্ত বিচূর্ণ পদার্থ বা পাউডারকে
2 থেকে 3% জিপসাম মিশ্রিত করব। এই 2 থেকে 3% জিপসাম মিশ্রিত করলে ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট সিমেন্টকে দ্রুত জমাট বাঁধতে সহায়তা করে। পুরো প্রক্রিয়াটি আমরা একটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখব। প্রবাহচিত্রের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ক্লে, সিলিকা, ফেলসপার তিনটি মিশ্রণ একত্রিত করে আমরা বিচূর্ণ করব। বিচূর্ণ করার পরে নির্দিষ্ট অনুপাতে কাঁচামাল মিশ্রণ করব। ক্লে, সিলিকা, ফেলসপার প্রত্যেকটি নির্দিষ্ট অনুপাতে নিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব, যা পাউডারের ন্যায়। এতে নির্দিষ্ট পরিমাণে পানি যোগ করার ফলে আমরা একটি স্লিপ পাব। স্লিপটি ফিল্টারে প্রেস করলে ফিল্টার কেক পাওয়া যাবে। ফিল্টার কেক পাওয়ার পরে এটি একটি মন্ডে তৈরি হবে। আমি আগেই বলেছি যে দ্রবণটি আমরা পাবো, যে কাঁচামালের যে মিশ্রণটি আমরা পাবো, তাতে পানি যুক্ত করে অবশ্যই একটি মন্ড তৈরি করতে হবে। মন্ড তৈরি করার পর এটাকে আমরা একটি আকৃতি প্রদান করতে পারবো। আমরা যখন যেভাবে প্রয়োজন অনুসারে একটি আকৃতি প্রদান করব। পরে এই আকৃতিটাকে আমরা শুকাবো। আর্দ্রতা কমে যাওয়ার পর এটি শুষ্ক অবস্থায় এটিকে পোড়ানো হবে। পোড়ানোর পর গ্লেজিং, তা থেকে সিরামিক পণ্য, এরপর প্যাকেট বা বাজারজাতকরণ। প্রবাহ চিত্রটা আমরা ভালো করে দেখলেই বুঝতে পারবো যে সিমেন্ট কীভাবে বাজারজাতকরণ পর্যন্ত করা হয়। সিমেন্ট উৎপাদনের জন্য আমরা কাঁচামালগুলোকে একত্রিত করে যে বিচূর্ণ পাউডারটি পাবো, তাতে পানি মিক্স করে ফিল্টার প্রেস করলে একটি মণ্ড পাওয়া যাবে। মণ্ডকে আমরা ইচ্ছামতো প্রয়োজন অনুসারে একটি আকৃতি প্রদান করব এবং তা শুকিয়ে ভেজা ভাবটা যখন দূর হয়ে যাবে, এই শুকনো আকৃতিটিকে আমরা পোড়াবো বা তাপ দিয়ে শক্ত পদার্থে পরিণত করব। এরপর গ্লেজিং এবং তৈরিকৃত পণ্য। এখন আমরা জেনে নেব সিমেন্ট প্রস্তুতিতে কেন 2 থেকে 3% জিপসাম ব্যবহার করা হয়। সিমেন্ট প্রস্তুতিতে আমরা জিপসাম ব্যবহার করে থাকি 2 থেকে 3%। আমরা জানি সিমেন্টের উপাদানের মধ্যে রয়েছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, যেটি সিমেন্টকে দ্রুত জমাট বাঁধতে সহায়তা করে এবং এই দ্রুত জমাট বাঁধা অংশ কিন্তু পরবর্তীতে ফেটে যায়। কিন্তু আমরা যখন ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এটির সাথে যখন আমরা জিপসাম যোগ করব, তখন যেই জমাট বাঁধার কারণে পরবর্তীতে শুকনো অংশ ফেটে যায়, এটি তা রোধ করে। যেমন আমরা যখন ক্যালসিয়াম যুক্ত করব, তখন আমরা যখন জিপসাম যোগ করব, তখন এটি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে অদ্রবণীয় ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট তৈরি করে। ফলে সিমেন্ট জমাট বাঁধতে সময় নেয়, অর্থাৎ সিমেন্ট জমাট বাঁধার প্রক্রিয়াটি ধীরে ধীরে হয় এবং উৎপন্ন কঠিন পদার্থের দৃঢ়তা শক্তি ধীরে ধীরে বেড়ে যায়। ফলে এটি ফেটে যায় না। এই সিমেন্টের জমাট বাঁধা প্রক্রিয়াটিকে মন্থর করার কাজই হচ্ছে জিপসামের।
জিপসামটা আমরা ব্যবহার করি এই জন্য যাতে সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধে এবং দ্রুত যেন ফেটে না যায়। এরপর আমরা জেনে নেব পোর্টল্যান্ড সিমেন্টকে হাইড্রোলিক সিমেন্ট বলা হয় কেন। পোর্টল্যান্ড সিমেন্টকে হাইড্রোলিক সিমেন্ট বলা হয় কেন? প্রথমে আমাদের জানতে হবে হাইড্রোলিক সিমেন্ট কি। যে সকল সিমেন্ট পানির উপস্থিতিতে জমাট বাঁধতে পারে তাদেরকে হাইড্রোলিক সিমেন্ট বলে। পোর্টল্যান্ড সিমেন্টও কিন্তু পানির উপস্থিতিতে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে। পানির সাথে পোর্টল্যান্ড সিমেন্টের যে বিক্রিয়া হয় এই রাসায়নিক বিক্রিয়ার ফলে পোর্টল্যান্ড সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে এবং একটা সময়ে এটি শক্ত কঠিন পাথরের ন্যায় দৃঢ় বস্তুতে পরিণত হয়। এই যে জমাট বাঁধার ঘটনাটা ঘটে থাকে এই কারণেই পোর্টল্যান্ড সিমেন্টকে হাইড্রোলিক সিমেন্ট বলা হয়। কারণ পোর্টল্যান্ড সিমেন্টে সামান্য পরিমাণ পানি যোগ করলে সিমেন্ট উপস্থিত ক্যালসিয়াম যৌগগুলো দ্রুত বিয়োজিত করে ফেলে। তা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পানি সংযোজিত ক্যালসিয়াম সিলিকেটে ক্যালসিয়াম অ্যালুমিনেটের কেলাস সৃষ্টি করে। পরবর্তীতে এই কেলাসগুলো ধীরে ধীরে একটি অপরটির সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যা কেলাসগুলো অভ্যন্তরীণ সুদৃঢ় জালকের সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বাঁধে। যেহেতু পোর্টল্যান্ড সিমেন্ট পানির উপস্থিতিতে জমাট বাঁধে অথবা পানির সহায়তায় পানির সংযুতির ফলে অথবা পানির স্পর্শে আসলেই জমাট বাঁধে, তাই পোর্টল্যান্ড সিমেন্টকে হাইড্রোলিক সিমেন্ট বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নেব সিমেন্ট শিল্প আমাদের যতটা উপকার করে ততটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অপকারও করে। আমরা এখন জেনে নেব সিমেন্ট শিল্পের দূষকসমূহের ক্ষতিকর প্রভাব কি কি। সিমেন্ট কারখানায় ক্লিংকার তৈরির সময় ঘূর্ণায়মান চুল্লিতে প্রচুর পরিমাণে কয়লা ও প্রাকৃতিক গ্যাস দহন হয়। এই দহনের ফলে চুল্লির বর্জ্য গ্যাসে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড মিশ্রিত থাকে। নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ বা নাইট্রাস অক্সাইড সমৃদ্ধ কিছু গ্যাস উৎপন্ন হয়। এইসব মিশ্রিত গ্যাস বায়ু দূষণ করে। আমরা জানি সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ যৌগ আমাদের বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি, আমাদের গ্রিন হাউস ইফেক্ট থেকে শুরু করে মানব শরীরেও মারাত্মক ক্ষতি করে। এইসব গ্যাস মানুষের ফুসফুস ও শ্বাসনালীর ক্ষতি করে। এছাড়াও বাতাসে এসব জলীয় বাষ্পের সাথে যে অ্যাসিড বৃষ্টি করে থাকে বা অ্যাসিড বৃষ্টি হয় তার মধ্যে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে মিশে পৃথিবীতে ফিরে আসে। এই অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য ক্ষতিকর, মাটির জন্য ক্ষতিকর, বায়ুর জন্য ক্ষতিকর, প্রাণীদেহের জন্য ক্ষতিকর। এর ফলে মাটির পিএইচ কমে গিয়ে মাটির উর্বরতা হারায়, গাছপালা নষ্ট হয়, মানব শরীরে চর্মরোগ সৃষ্টি করতে পারে, পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। লাইমস্টোন ও
ও ক্লে মিনারেল। এসব পদার্থ উচ্চ তাপমাত্রায় উত্তাপকালে এগুলোর মধ্যে বিদ্যমান অপদ্রব্য যেমন হিলিয়াম, ক্যাডমিয়াম এবং মার্কারি ইত্যাদি বিষাক্ত ধাতুর বাষ্প নির্গত হয়ে বায়ু দূষণ করে। এছাড়াও ক্লিংকার পদার্থের মধ্যে নিকেল, জিঙ্ক এবং লেড ইত্যাদির মতো হেভি মেটাল থাকে। প্রসেসিংয়ের সময় ক্লিংকার পদার্থের সাথে চূর্ণিত পাউডার থেকে এসব ধাতু বায়ুতে নির্গত হয়ে বায়ু দূষণ করে। আজকের ক্লাসে আমরা যা জানলাম তা আমি প্রথম থেকে আবারও একটু আলোচনা করি। আমি প্রথমেই চলে যাই। প্রথমে আমরা যা পড়লাম, সিমেন্ট কি? সিমেন্ট কি? কত প্রকার সিমেন্ট আমরা পেয়ে থাকি? তার মধ্যে উল্লেখযোগ্য হলো পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট কিভাবে প্রস্তুত করা হয় তা সম্পূর্ণ ক্লাসে আলোচনা করা হলো। পোর্টল্যান্ড সিমেন্টের প্রস্তুতির কাঁচামাল। পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে দুই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, ক্যালকেরিয়াস দ্রব্য আর জেলিসিয়াস দ্রব্য। উৎপন্ন ক্লিংকারের সাথে জিপসাম কেন ব্যবহার করা হয়। এরপর আমরা জানলাম পোর্টল্যান্ড সিমেন্টের সংযুতি বৈশিষ্ট্য, পোর্টল্যান্ড সিমেন্টের সংযুতির অনুপাত, কোন কোন উপাদান কি পরিমাণে বিদ্যমান থাকলে একটি ভালো সিমেন্ট উৎপন্ন করা যায়। সিমেন্ট প্রস্তুতির মূলনীতি। 3টি ধাপে পোর্টল্যান্ড সিমেন্ট প্রস্তুত করা হয়। প্রথম ধাপে কাঁচামাল প্রস্তুতি। কাঁচামাল প্রস্তুতি আবার 2টি পদ্ধতি অবলম্বন করা হয়, ক সিক্ত পদ্ধতি, খ শুষ্ক পদ্ধতি। দ্বিতীয় ধাপে প্রাপ্ত কাঁচামালকে বশীকরণ করা হয়। আমরা একটি বার্তা চুল্লি এক্ষেত্রে ইউজ করেছি। বার্তা চুল্লিতে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকে। প্রথম দিকে 750 থেকে 850, মধ্যাংশে 1100, নিম্নাঙ্গে 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমরা আরো দেখেছি বার্তা চুল্লিতে কি পরিমাণে ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকা মিশ্রণ করা হয় এবং তা কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি উৎপাদ তৈরি করে। তৃতীয় ধাপে আমরা দেখেছি চূর্ণীকরণ। চূর্ণী করার পরে দেখা যায় চূর্ণী করার ফলে দেখা যায় যে পাউডারটি আমরা পাবো তা পানির সংযুক্তিতে দ্রুত জমাট বাঁধে। ফলে এই পাউডারে 2 থেকে 3% জিপসাম মিশ্রণ করা হয়। এরপর প্রবাহ চিত্র।